নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেল থেকে আরেকটি গল্প, রাজপুত্তুর আর রাজকন্যে। আসুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে বলি, যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প। বহু বছর আগে এক রাজপুত্তরের কুষ্টিতে ছিল 16 বছর বয়সে এক ছেলে হরিণ। তাকে মেরে ফেলবে। বড় হওয়ার পর একদিন বনে শিকার করতে গিয়ে সে পথ হারালো। হঠাৎ সে দেখে প্রকাণ্ড একটা ছেলে হরিণ। বন্দুক তুলে টিপ করে সেটার দিকে বার কয়েক সে গুলি ছুড়ল, কিন্তু কোনো গুলি হরিণের গায়ে লাগলো না। রাজপুত্তুর তখন ছুটল হরিণটার পিছন পিছন। বনের বাইরে পৌঁছলে পর হঠাৎ হরিণটা সুস্থ সবল লোক হয়ে উঠে বলল, তোমার খোঁজে 6 জোড়া কাচের স্লেট খইয়ে ফেলেছি আমি। এতদিন পরে আজ তোমায় বাগে পেলাম। জাদুর মায়ায় এক রাজা সেই ছেলে হরিণ হয়ে গিয়েছিলেন। তিনি থাকতেন মস্ত এক কেল্লায়। রোদের মধ্যে দিয়ে সেই কেল্লায় রাজপুত্তুরকে তিনি টেনে নিয়ে গেলেন। রাজার সঙ্গে রাজপুত্তুর খাওয়া দাওয়া করার পর রাজা তাকে বললেন, আমার 3টে মেয়ে আছে। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত আমার বড় মেয়েকে তুমি পাহারা দেবে। প্রত্যেকবার ঘড়ি বাজার সঙ্গে সঙ্গে তোমার নাম ধরে ডাকবো। উত্তর না দিলে কিন্তু তোমায় মরতে হবে, কিন্তু উত্তর দিলে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। রাজপুত্তুর যখন রাজার আদেশ পালন করার জন্য উপরতলায় চলেছে, বড় রাজকন্যে তখন এক পাথরের মূর্তিকে বলল, আমার বাবার ডাকে রাজপুত্তুর সাড়া দিতে ভুলে গেলে তার হয়ে তুমি উত্তর দেবে। পাথরের মূর্তি প্রথমে জোরে জোরে মাথা হেলিয়ে সম্মতি জানালো, আর তারপর ক্রমশ তার মাথা হেলানো কমে আস্তে আস্তে শেষটায় একেবারে থেমে গেল। বড় রাজকন্যের ঘরের বাইরেকার পাপোশের উপর ঘুমাবার জন্য রাজপুত্তুর শুয়ে পড়ল। রাজপুত্তুর ভালো করে তার কর্তব্য করছে বলে পরদিন সকালে সন্তোষ প্রকাশ করে রাজা বললেন, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার আগে আমাকে আরো খানিক ভেবে দেখতে হবে। আজ রাতে তুমি পাহারা দেবে আমার মেজ মেয়েকে। ঘন্টায় ঘন্টায় তোমায় ডাকবো। উত্তর না দিলে তোমায় মরতে হবে। আবার উপরতলায় যাওয়ার সময় একটা পাথরের মূর্তির পাশ দিয়ে তারা গেল। এটা আগেকার মূর্তির চেয়েও বড়। মেজ রাজকন্যা তাকে বলল, রাজা ডাকলে তুমি সাড়া দিও। পাথরের মূর্তি প্রথমে তাড়াতাড়ি মাথা হেলালো, তারপর ক্রমেই তার মাথা হেলানো কমে আস্তে আস্তে শেষটায় একেবারে থেমে গেল। মেজ রাজকন্যের ঘরের সামনেকার পাপোশে রাজপুত্তর পড়ল ঘুমিয়ে। রাজপুত্তর ভালো করে তার কর্তব্য করেছে বলে পরদিন সকালে আবার সন্তোষ প্রকাশ করে রাজা বললেন, মেজ মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত আমায় ভেবে দেখতে হবে। আজ রাতে আমার ছোট মেয়েকে তুমি পাহারা দিও। আমি ডাকলে যদি সাড়া না পাই তাহলে তোমায় মরতে হবে। এবার সিঁড়িতে দাঁড়িয়েছিল আরো বড় একটা পাথরের মূর্তি। ছোট রাজকন্যা তাকে বলল, বাবা ডাকলে সাড়া দিও। এই মূর্তিটা প্রথমে চটপট, পরে ধীরে ধীরে মাথা হেলিয়ে শেষটায় থেমে গেল। আর ছোট রাজকন্যের দোরগোড়ায় পাপোশে শুয়ে রাজপুত্তুর পড়ল ঘুমিয়ে। পরদিন সকালে রাজা বললেন, পাহারা তুমি ভালোই দিয়েছো স্বীকার করছি, কিন্তু কাছেই যে বড় বন রয়েছে, সেটার সব গাছ তুমি কেটে ফেলতে না পারলে ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে পারবো না। আজ সন্ধে 6টার মধ্যে গাছগুলো কেটে বিরাট গাদা করে তোমায় রাখতে হবে। তারপর রাজা তাকে দিলেন কিছু যন্ত্রপাতি, একটা বালি ঘড়ি আর কাচের একটা করাত। বনে পৌঁছে রাজপুত্তুর কুড়ুলের প্রথম কপ বসাতেই সেটা খান খান হয়ে গেল। সেটা দেখে একেবারে হতাশ হয়ে বসে রাজপুত্তুর শুরু করে দিল কাঁদতে।
দুপুরে রাজা তার মেয়েদের বলল, তোমাদের কেউ একজন রাজপুত্রের জন্য খাবার নিয়ে যাও। বড় দুজন রাজি হলো না, বলল ছোট বোন খাবার নিয়ে যাক। ছোট বোন তাই খাবার নিয়ে বেরোলো। রাজপুত্রের কাছে পৌঁছে সে প্রশ্ন করলো, কাজ কিরকম এগোচ্ছে? রাজপুত্র বলল, আমার অবস্থা খুবই সঙ্গীন। ছোট রাজকন্যা তাকে অনেক করে বলল খাবারটা খেয়ে নিলে সে ভালো বোধ করবে। রাজপুত্র বলল, আমার কোনো আশা ভরসা দেখছি না, এই অবস্থায় খাই কি করে? রাজকন্যা কিন্তু শেষ পর্যন্ত তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাবার খাওয়ালো। তারপর বলল, এবার তোমাকে গান শোনাচ্ছি, তাহলেই তোমার মন ভালো হবে। এই না বলে রাজকন্যা ভারী মিষ্টি সুরে গান গাইতে শুরু করলো। আর গান গাইতে গাইতে তার বেহুশ অবস্থা। তার গান শুনতে শুনতে রাজপুত্র পড়ল অঘরে ঘুমিয়ে। রাজকন্যা তখন তার সাদা রুমালে বার কয়েক গিট বেঁধে মাটিতে 3 বার আছাড় করে বলল, কারিগরের দল বেরিয়ে এসো। আর সঙ্গে সঙ্গে দলে দলে বামুন হাজির হয়ে প্রশ্ন করলো, রাজকন্যা কি চায়? সে বলল, বনের মধ্যে গাছ কেটে কাঠগুলো গাদা করে সাজিয়ে রাখতে হবে। 3 ঘন্টার মধ্যে কাজ শেষ হওয়া দরকার। সাহায্য করার জন্য বামুনরা ডেকে পাঠালো তাদের সব আত্মীয় বন্ধুদের। 3 ঘন্টা পরে রাজকন্যাকে তারা জানালো কাজ শেষ হয়ে গেছে। রাজকন্যা তখন মাটিতে আবার 3 বার রুমাল আছাড় দিল। কারিগরের দল বেরিয়ে এলো। বলল, বেরিয়ে যাও কারিগরের দল, এগুলো সব নিয়ে আমার বাড়ি যাও। সঙ্গে সঙ্গে তারা হলো অদৃশ্য। রাজপুত্র জেগে উঠে কাজ শেষ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজকন্যা বললে, ঘড়িতে ঢং ঢং করে 6টা বাজলে বাড়ি ফিরো। রাজপুত্র কেল্লায় ফিরলে রাজা প্রশ্ন করলো, গাছগুলো কেটেছো? সে বলল, হ্যাঁ। ডিনার খাওয়ার সময় রাজা বললেন, এখনো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব না। আমার একটা প্রকাণ্ড পুকুর আছে, সেটার জল আয়নার মতন তোমায় পরিষ্কার করে ফেলতে হবে, যাতে তার মধ্যেকার ভালো ভালো মাছেদের দেখা যায়। পরদিন সকালে রাজা তাকে একটা কাচের কোদাল দিয়ে বললেন, সন্ধে 6টার মধ্যে কাজ শেষ করতে হবে। রাজপুত্র কোদাল চালাতেই কাদায় সেটা আটকে গেল, আর তার হাতলটা হয়ে গেল খান খান। আবার গভীর হতাশায় ভরে উঠল রাজপুত্রের মন। খাবার নিয়ে এসে ছোট রাজকন্যা আগের মতন আবার প্রশ্ন করলো, কাজ কিরকম এগোচ্ছে? রাজপুত্র জানালো, সামনে মৃত্যু ছাড়া আর কিছুই যে দেখতে পাচ্ছি না। তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে রাজকন্যা খাবার খাওয়ালো। তারপর আবার গান শুনতে শুনতে রাজপুত্র পড়ল ঘুমিয়ে। রাজকন্যা তখন আবার তার সাদা রুমালে বার কয়েক গিট বেঁধে মাটিতে 3 বার আছাড় দিয়ে বলল, কারিগরের দল বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে আবার সেই বামুনরা হাজির হয়ে প্রশ্ন করলো, কি চাই? 3 ঘন্টার মধ্যে পুকুরটা পরিষ্কার করে ফেলতে হবে। আয়নার মতন জল যেন পরিষ্কার হয়, যাতে তার মধ্যেকার ভালো ভালো মাছেদের দেখা যায় সাঁতার কাটতে। আবার সাহায্য করার জন্য বামুনরা তাদের আত্মীয় বন্ধুদের ডেকে পাঠালো। আর 3 ঘন্টার মধ্যেই তারা শেষ করে ফেললো কাজটা। রাজকন্যা তখন মাটিতে রুমাল আছাড় দিল। কারিগরের দল এবার বাড়ি যাও। যাওয়ার সময় রাজপুত্রকে রাজকন্যা বলে গেল 6টার সময় সে যেন বাড়ি ফেরে। রাজা তাকে প্রশ্ন করলো, পুকুর পরিষ্কার হয়েছে? রাজপুত্র বলল, হ্যাঁ। দেখে মনে হলো রাজা খুব খুশি হয়েছেন। কিন্তু ডিনারের সময় তিনি বললেন, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমাকে আরো একটা কাজ করতে হবে। কাজেই একটা প্রকাণ্ড পাহাড় দেখতে পাবে তুমি। গোলাপ ঝাড়ে সেটা ঢাকা। সেগুলো কেটে পাহাড়ের ওপর একটা কেল্লা বানাও। সেই কেল্লা কোথাও যেন কোনো জুড়ি না থাকে, আর সেটার প্রতিটি ঘরে যেন থাকে সুন্দর সুন্দর আসবাবপত্র। সকালে রাজা তাকে দিলেন একটা বালি, ঘড়ি আর কাচের তর্পুন, আর বললেন কাজটা শেষ হওয়া দরকার সন্ধে 6টার মধ্যে। প্রথম গোলাপ ঝাড়টা কাটতে গিয়ে রাজপুত্রের কাচের তর্পুনটা খান খান হয়ে গেল, আর সব আশা ভরসা ছেড়ে দিয়ে সে বসে পড়ল। তারপর রাজকন্যাকে আসতে দেখে এগিয়ে গিয়ে তাকে সব কথা বলল। আবার রাজকন্যা তাকে খাইয়ে দাইয়ে গান গেয়ে ঘুম পাড়ালো। আর তারপর রুমালে গিট দিয়ে মাটিতে আছড়ে বলল, কারিগরের দল বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে বামুনের দল হাজির।
রাজকন্যা তাদের বলল, সমস্ত গোলাপ ঝাড় কেটে পাহাড়ের চূড়ায় তোমাদের বানাতে হবে চমৎকার একটা কেল্লা, আর সেটার প্রতিটি ঘরে যেন থাকে সুন্দর সুন্দর আসবাবপত্র। 3 ঘন্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে গেল। সাহায্য করার জন্য বামুনরা তাদের আত্মীয় বন্ধুদেরও ডেকে পাঠিয়েছিল। সন্ধ্যে 6টায় রাজকন্যা গিয়ে তারা জানালো কাজ শেষ হয়েছে। রাজকন্যা তার রুমাল আবার মাটিতে আছাড় করলো, বলল, কারিগরের দল বাড়ি যাও। সঙ্গে সঙ্গে তারা হলো অদৃশ্য। ঘুম থেকে উঠে সব কাজ শেষ থেকে রাজপুরের আনন্দ আর ধরে না। রাজকন্যার সঙ্গে সে তখন ফিরল আবার কেল্লায়। রাজা প্রশ্ন করলেন, কেল্লাটা শেষ হয়েছে? রাজপুত্র বলল, হ্যাঁ। কিন্তু ডিনারের সময় রাজা বললেন, আমার 2 মেয়ের বিয়ে না হওয়ার আগে তোমার সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিতে পারি না। রাজার কথা শুনে এবার দুজনেই হতাশ হয়ে পড়ল। শেষে স্থির করলো চুপি চুপি পালিয়ে যাবে। বেশি দূর তারা যায়নি, এমন সময় রাজকন্যা দেখলো তার বাবাকে আসতে। রাজকন্যা চেঁচিয়ে উঠল, আমি আর বাড়ি ফিরবো না। তোমাকে একটা গোলাপ ঝাড় করে দিচ্ছি, আমি সেখানে থাকবো একটা গোলাপ কুড়ি হয়ে। রাজা তাদের কাছে পৌঁছে দেখেন একটা গোলাপ ঝাড় আর তাতে একটা গোলাপ কুড়ি। কুড়িটা তুলতে যেতে গোলাপ কাঁটাগুলো এমন সাংঘাতিক ভাবে তার গায়ে ফুটতে লাগলো যে সেটা তোলার আশা তিনি ছেড়ে দিলেন। তাকে একা বাড়ি ফিরতে দেখে ভীষণ রেগে রানী বললেন, কুড়িটি তুলতে পারলে গাছটা নিশ্চয়ই পেছনে পেছনে আসতো। তাই আর একবার চেষ্টা করার জন্য রাজা আবার বেরোলেন। ততক্ষণে রাজপুত্র আর রাজকন্যা অনেকটা এগিয়ে গিয়েছিল, তাই তাদের নাগালে ধরার জন্য রাজাকে ছুটতে হলো খুব জোরে। রাজাকে আসতে দেখে রাজকন্যা বলল, তোমাকে একটা গির্জা করে দিচ্ছি, আর আমি হব সেখানকার যাজক। গির্জার মঞ্চ থেকে আমি ধর্ম উপদেশ দিতে থাকবো। হাঁপাতে হাঁপাতে রাজা গির্জায় ঢুকলেন। তারপর যাজকের ধর্ম উপদেশ শুনে বাড়ি ফিরলেন। ভীষণ রেগে রানী বললেন, তুমি একেবারে অপদার্থ। যাজককে কেন তুমি সঙ্গে করে বাড়ি আনলে না? আনলে নিশ্চয়ই গির্জাটা দেখতে পিছনে পিছনে আসছে। এবার আমি নিজেই যাচ্ছি। বহু মাইল যাওয়ার পর দূর থেকে রাজকন্যাকে রানী দেখতে পেলেন। রাজকন্যা বলে উঠল, সর্বনাশ, এবার যে দেখছি মা আসছেন। তোমাকে একটা পুকুর করে দিচ্ছি, আর আমি তার মধ্যে থাকবো একটা মাছ হয়ে। রানী তাদের কাছে পৌঁছে দেখেন একটা পুকুর, আর তার মাঝখানে একটা মাছ লাফাচ্ছে। বহু চেষ্টা করেও মাছটাকে তিনি ধরতে পারলেন না। সেটাকে ধরবার জন্য তিনি চেষ্টা করলেন সমস্ত জল পান করে পুকুরটা খালি করতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই শেষটায় হাল ছেড়ে দিয়ে তিনি বললেন, রাজার মতন আমিও অপদার্থ। তারপর রানী তাদের কাকুতি মিনতি করে বললেন তার সঙ্গে আসতে। তারা এলে পরে মেয়েকে তিনি 3টে আখরোট দিয়ে বললেন, এগুলো সঙ্গে রাখো, একদিন কাজে লাগবে। তারপর তাদের দুজনকে তিনি যেতে দিলেন। যে কেল্লায় রাজপুত্র জন্মেছি সেখানে পৌঁছে তারা উঠল এক গ্রামে। তারপর রাজকন্যাকে রাজপুত্র বলল, এখানে তুমি অপেক্ষা করো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য কেল্লা থেকে লোক লস্কর আর একটা জুড়ি গাড়ি নিয়ে আসছি। বাড়িতে তাকে ফিরতে দেখে সবাই খুব খুশি হলো। তাকে সে বলল গ্রামে তার কনে রয়েছে, জুড়ি গাড়ি করে তাকে সে নিয়ে আসবে। জুড়ি গাড়িতে সে উঠতে যাচ্ছে এমন সময় বুড়ি রানী তার ঠোঁটে চুমু খেলেন, আর সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গেল সে। তার মা আদেশ দিলেন জুড়ি গাড়িটাকে আস্তাবলে নিয়ে যেতে। তারপর সবাই মিলে আবার ফিরে গেল কেল্লায়। বেচারা রাজকন্যা দিনের পর দিন সেই গ্রামে অপেক্ষা করে রইল, কিন্তু তাকে নিতে কেউই এলো না। তাই কিছুকাল পরেই কেল্লার কাছে এক জাঁতা কলে সে চাকরি নিল। সেখানে ছিল হাত ভাঙা খাটুনি। তাছাড়া প্রতি সন্ধ্যায় নদীতে গিয়ে তাকে মাজতে হতো হাঁড়ি কুড়ি। কিন্তু জাঁতাওয়ালা মানুষটি ছিল খুব দয়ালু, তাই তার কাছে অনেক দিন সে কাজ করলো। একদিন রাজপুত্রের মা নদীর তীরে বেড়াতে এসে দেখলেন সেই ছোট্ট রাজকন্যাকে। রানী তার সঙ্গীদের কাছে মেয়েটির রূপের খুব প্রশংসা করলেন, তাই তার দিকে তাকালো সবাই, কিন্তু কেউই জানতে পারলো না আসলে সে কে।
ইতিমধ্যে ছেলের জন্য রানী এক কনে পছন্দ করেছিলেন। মেয়েটি এসেছিল অনেক দূরের এক দেশ থেকে। শোনা যায় সে ছিল খুবই রূপসী। মেয়েটি কেল্লায় পৌঁছবার সঙ্গে সঙ্গে বিয়ের উৎসব শুরু হয়ে গেল। ছোট রাজকন্যা বিয়ে দেখতে যাওয়ার অনুমতি চাইতে জাঁতাওয়ালা আপত্তি করল না। ছোট রাজকন্যা তার মায়ের দেওয়া একটা আখরোট খুলতে দেখে তার মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর একটি পোশাক। সেটা পরে সে গেল গির্জায়। পূজা বেদির কাছে গিয়ে সে বসলো, আর তার রূপ দেখে সবাই হলো মুগ্ধ। তারপর বর কনে পৌঁছলো সেই পূজা বেদির কাছে, আর যাজক তখন তাদের বিয়ে দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে কনে পাশ ফিরে তাকালো, তাকিয়ে দেখতে পেল সুন্দর পোশাক পরা অচেনা একটি মেয়ে। কনে নতজানু হয়েই বসেছিল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে সে বলল, এইরকম পোশাক না হলে রাজপুত্রকে সে বিয়েই করবে না। তাই বিয়েটা সেদিন ভেঙে গেল। যে যার বাড়ি ফিরে গেল। অচেনা মেয়েটিকে প্রশ্ন করা হলো পোশাকটা সে বিক্রি করবে কিনা। উত্তরে সে জানালো তার একটা অনুরোধ রাখলে বিনা পয়সায় পোশাকটা সে দিয়ে দেবে কনেকে। তাকে প্রশ্ন করা হলো কি তার অনুরোধ। মেয়েটি বলল রাজপুত্রের দোরগোড়ার পাপোশে এক রাত সে ঘুমোতে চায়। সেখানে ঘুমোবার অনুমতি যেন তাকে দেওয়া হলো, কিন্তু চাকরদের নির্দেশ দেওয়া হলো ঘুমোতে যাওয়ার আগে রাজপুত্রকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার। ছোট রাজকন্যা পাপোশে শুয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে চেঁচিয়ে বললে চলল, তোমাকে কি আমি বনের সব গাছ কাটতে, একটা পুকুর পরিষ্কার করতে, একটা কেল্লা বানাতে সাহায্য করিনি? তোমার জীবন বাঁচানোর জন্য তোমাকে কি আমি একটা গোলাপ ঝাড়, গির্জা আর পুকুর করে দিইনি? সব কথা কি এখন ভুলে গেছো? রাজপুত্র অবশ্য কোনো কথাই শুনতে পেল না, কিন্তু চাকরেরা শুনল সব কথা। অচেনা মেয়েটি সুন্দর পোশাক পরে পরের দিন বরের সঙ্গে গেল গির্জায়। এদিকে ছোট রাজকন্যার দ্বিতীয় আখরোট খুলে আগের চেয়েও সুন্দর পোশাক পরে হাজির হলো সেখানে। আগের বারের মতন সব কিছুই আবার ঘটল। ছোট রাজকন্যা আবার গিয়ে শুলো রাজপুত্রের পাপোশে। চাকরদের আবার নির্দেশ দেওয়া হলো রাজপুত্রকে ঘুমের ওষুধ দেওয়ায়। এবার কিন্তু সে নির্দেশ তারা মানল না। ঘুমের ওষুধের বদলে এমন একটা শরবত তারা দিল যেটা তাকে জাগিয়ে রাখে। ছোট রাজকন্যা কাঁদতে কাঁদতে আগের রাতের কথাগুলোই বলতে লাগলো। রাজপুত্র শুনলো, আর সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল অতীতের সব ঘটনার কথা। বিছানা থেকে তক্ষুনি সে চলে যেত ছোট রাজকন্যার কাছে, কিন্তু রানী তার দরজায় কুলু পেটে দিয়েছিল। পরদিন সকালে ছোট রাজকন্যাকে খুঁজে বার করে সে জানলো কি করে সব কথা সে ভুলে গেছিল। ছোট রাজকন্যা তখন তৃতীয় আখরোট খুলে বার করলো আর একটা পোশাক, আগের দুটোর চেয়েও সেটা সুন্দর। সেই পোশাকটা পরে গির্জায় গিয়ে রাজপুত্রকে এবার সে বিয়ে করলো। ফুটফুটে ছেলে মেয়েরা তাদের পথে ছড়িয়ে দিল ফুলের পাপড়ি, আর তারপর সেখানে এমন আমোদ আহ্লাদের বান ডাকলো যার আর কোনো তুলনাই হয় না। অন্য কোণে আর পাজি বুড়ি রানীকে পরে ট্রেনিং কেল্লা ছেড়ে চলে যেতে হলো। শেষ হলো আজকের গল্প রাজপুত্র ও রাজকন্যা। এই গল্পটির শেষে একটি ছোট্ট লাইন ছিল, এই গল্পটা যেই বলুক না কেন শেষটা বলতে বলতে নিশ্চয়ই সে ক্লান্ত হয়ে পড়েছিল। আমি মোটেও ক্লান্ত হয়ে পড়িনি। আমার গল্প ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে চলি, টাটা।